নির্বাচন বিরোধীদের অস্তিত্ব থাকবে না, রোডম্যাপকে স্বাগত জানিয়ে বিএনপির হুঁশিয়ারি। সংস্কার ও সনদের ফয়সালার আগেই প্রকাশ করায় খুশি নয় জামাত এনসিপি। ডাকসু জাকসুতে অর্ধেক ভোটার নারী হলেও প্রার্থী খুবই কম। সাইবার বুলিং ও হেনস্থার ভয়ে নির্বাচনে লড়তে অনাগ্রহ। নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত হলে পরিস্থিতি পাল্টানোর আশা। চট্টগ্রাম বন্দরের কন্টেইনার জট নিয়ন্ত্রণে বহির্নোঙরে জাহাজের অবস্থান 7 দিন থেকে কমে 12 ঘন্টা। দৈনিক 15-20 হাজার ডলারের ড্যামারেজ বাড়ছে আমদানিকারকদের। প্রত্যেকের বাড়ি পানি, এই পানি 12 মাস কাল যাবত এইভাবে থেকে যায়। 6 মাস যদি পাতা ঘাটে থাকতে বাসা কাছা কিভাবে নিয়ে রাখবো? বছর জুড়ে জলাবদ্ধতায় বিপর্যস্ত ভবদহের জনজীবন। মৌলিক চাহিদা মেটাতেই নাভিশ্বাস। বর্ষা মৌসুমে দুর্ভোগের শেষ নেই, ভিটে মাটি ছেড়ে সড়কে মানবেতর জীবনযাপন। সময় সংবাদ, সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। নির্বাচন কমিশন ঘোষিত রোড ম্যাপকে স্বাগত জানিয়েছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সময় সংবাদকে বলেছেন, দেশের সমস্যার সমাধানে নির্বাচন ছাড়া কোনো উপায় নেই। যারা নির্বাচন বয়কট কিংবা বাধা দেওয়ার চেষ্টা করবে তাদের অস্তিত্ব থাকবে না বলেও এ সময় সতর্ক করেছেন মির্জা ফখরুল। তিনি আশা প্রকাশ করে বলেন, এবারের নির্বাচন হবে অবাধ ও সুষ্ঠু। আহমেদ সালিহিনের রিপোর্ট। গত মে মাসে লন্ডনে ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠকের পর নির্বাচনের সময়সীমা নিয়ে একটি ধারণা উঠে আসে। এরপর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে অন্তর্বর্তী সরকার প্রধান জানান, আগামী ফেব্রুয়ারিতে হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করে সে পথে এবার হাঁটল নির্বাচন কমিশনও। বৃহস্পতিবার দুপুরে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করে সাংবিধানিক এই প্রতিষ্ঠানটি। নির্বাচনী রোডম্যাপকে স্বাগত জানিয়েছেন বিএনপি মহাসচিব। সময় সংবাদকে দেয়া একান্ত সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের সমস্যা সমাধানে নির্বাচন দেওয়ার কোনো বিকল্প নেই। আমি তো খুশি না, আমি খুব খুশি। আমি সবসময় আশাবাদী ছিল না, আমি কতগুলো হিসাব মিলাই দেখি যে নির্বাচন দেওয়া ছাড়া কোনো উপায় নেই। ইটস দ্য অনলি ওয়ে আউট। জনগণের সমর্থনে আপনি একটা সরকার গঠন করবেন এবং দেশের সমস্যাগুলো সমাধান করবার জন্য আপনি পদক্ষেপ নিতে পারবেন। যে ম্যান্ডেট আর পিপুলের কাছ থেকে পাবেন, ওটাই আপনার শক্তি। তখন আপনার কাউকে ভয় করতে হবে না। যারা নির্বাচনে বাধা কিংবা বর্জনের সিদ্ধান্ত নিচ্ছেন তাদের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন, যারা হঠকারী সিদ্ধান্ত নেবে তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হবে। তিনি আশা প্রকাশ করে বলেন, এবারের নির্বাচন হবে অবাধ ও সুষ্ঠু। জনগণ নির্বাচন চায়, সেখানে ক্ষতিগ্রস্ত হবে ওই দলগুলি, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। নির্বাচন বাধাগ্রস্ত হবে কিনা আমি মনে করি না যে এটাতে নির্বাচন বাধাগ্রস্ত হবে। নির্বাচন না আসে আপনি নিশ্চিন্ন হয়ে যাবেন, অস্তিত্ব থাকবে না আপনার। কারণ এইবার তো একটা ফ্রি ফেয়ার ইলেকশন হবে, তাই না? তো ইলেকশনে আপনি যখন আসবেন না তখন আপনি ইলেকশন বিশ্বাসই করেন না। গণতান্ত্রিক দল হিসেবে বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারকে আগেও সহযোগিতা করেছে, সামনেও সব ধরনের সহায়তা করবে বলেও আশ্বস্ত করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে সংস্কার নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের আগেই নির্বাচনী রোডম্যাপ ঘোষণায় সন্তুষ্ট নয় জামাত। দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, নির্বাচন পদ্ধতি আর সংস্কার নিয়ে সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত সন্নিবেশ করে রোডম্যাপ ঘোষণা হলে ভালো হতো। এ সময় সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন তিনি। অন্যদিকে জুলাই সনদ চূড়ান্ত হওয়ার আগে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি ভঙ্গের শামিল বলে মন্তব্য এনসিপি নেতাদের। সংখ্যানুপাতিক পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচন এবং প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার ও অভ্যুত্থানে গণহত্যার বিচারের দাবিতে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এ আয়োজনে উঠে আসে ইসির নির্বাচনী রোডম্যাপ প্রসঙ্গ। সভায় দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের হুঁশিয়ারি দেন, সংস্কার ও বিচার দৃশ্যমান হবার আগে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। এই সমস্ত পেন্ডিং যে ইস্যুগুলো আছে, এই ইস্যুগুলোতে অনতিবিলম্বে ডায়ালগের মাধ্যমে একটা সমঝোতা এসে একটা সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনটা অত্যন্ত জরুরি।
এদিকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত রোডম্যাপকে গতানুগতিক এবং কিছুটা বিভ্রান্তিমূলক হিসেবে উল্লেখ করেছেন। সাংবিধানিক ভিত্তির জন্য এদিকে নির্বাচনী রোডম্যাপ নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে সন্ধ্যায় দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জুলাই সনদ চূড়ান্ত না করে এবং জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে কোনো সিদ্ধান্তে উপনীত না হয়ে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ঐক্যমত কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিশ্রুতি ভঙ্গের শামিল। এদিকে দলীয় কর্মসূচির আওতায় শুক্রবার থেকে 3 দিন ব্যাপী 27টি উপজেলায় উঠানের নতুন সংবিধান নামে উঠান বৈঠক করবে বলে জানান এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। আমরা প্রাথমিকভাবে 27টি উপজেলা দিয়ে আমরা শুরু করছি। প্রথম ধাপে সেটি 1 তারিখ পর্যন্ত। এনসিপির কার্যক্রম প্রান্তিক পর্যায়ে নিয়ে যেতে এ উদ্যোগ বলে দাবি দলটির নেতাদের। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। এবার ছাত্র সংসদ নির্বাচনের খবর। ডাকসু নির্বাচনে প্রায় 48% ভোটার নারী, তবে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করা নারীর অনুপাত মাত্র 13%। জুলাই আন্দোলন সহ বিভিন্ন সময়ে নেতৃত্বের প্রমাণ দিল ডাকসু নির্বাচনে নারীর অংশগ্রহণ এতটা কম কেন? এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন জুম্মান সাদিক জ্যাভলিনের রিপোর্টে। আর ক্যামেরায় ছিলেন প্রিন্স আরিফিন ও কামাল হোসেন। অতীতের বিভিন্ন আন্দোলনের মতো জুলাই গণঅভ্যুত্থানে সরব অংশগ্রহণ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের। অভ্যুত্থানের 1 বছর পর হচ্ছে ডাকসু নির্বাচন। 6 বছর পর হতে যাওয়া কেন্দ্রীয় সংসদ নির্বাচনে বেড়েছে নারী ভোটার ও প্রার্থী। তবে পুরুষ শিক্ষার্থীদের সঙ্গে এখনও কাঁধে কাঁধ মেলাতে পারেননি জয়িতারা। কেন্দ্রীয় সংসদের 28 পদের বিপরীতে মোট 471 প্রার্থীর মধ্যে নারী মাত্র 62 জন। প্রশ্ন জাগে, নেতৃত্বের যোগ্যতা থাকার পরও কেন এই অনাগ্রহ? বিশ্ববিদ্যালয়ের মেয়েদের হলগুলোতে থাকার জায়গা নেই, তারা পড়াশুনো করার সুযোগটা পায় না। তারা কিভাবে রাজনীতি করবে, তারা কিভাবে অন্যের উন্নয়নের কথা ভাববে? আমি একটা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, আর আমাকে হচ্ছে টুকাইদের দ্বারা উত্তক্ত হইতে হচ্ছে। হ্যাঁ, আমাকে একজন রিক্সাওয়ালা আমাকে ইমপ্রিজন করতেছে। অনলাইন কিংবা অফলাইন হরহামেশাই নারীদের হতে হচ্ছে হেনস্থার শিকার। সাইবার বুলিংয়ে অনেকেই গুটিয়ে নিচ্ছেন নিজেকে। স্লাট শেমিং, যেভাবে বুলিংয়ের শিকার হতে হচ্ছে। একই সাথে শুধু আমাদের প্যানেলের নারীরা যে এরকম না, আপনি প্রত্যেকটা প্যানেলের দেখবেন দেখা যায় আমার ওই ছাত্রদল ট্যাগটা নিয়ে একটা বড় রকমের ট্যাগিংয়ের রাজনীতি করা হয়। তো এই জিনিসগুলো যখন হয়, যাদের আগ্রহ আছে তারাও আসলে করতে চায় না। যে আমরা যখন প্রক্টরের কাছে এটার সমাধান খুঁজতে যাই, তারাও কিন্তু আমাদের কোনো ধরনের শেল্টার দিতে পারছে না। বিভিন্ন ছাত্র সংগঠনের প্যানেলে নারীদের অন্তর্ভুক্ত করা হলেও তাকে নাম সর্বস্ব হিসেবেই দেখছেন প্রার্থীরা। যারাই আসে তারা কিন্তু তাদের রাজনৈতিক ম্যান্ডেটটা তুলে দেওয়ার জন্যই আসে, তারা কিন্তু ওমেন এম্পাওয়ারমেন্ট হিসেবে আসতেছে না। নারীদেরকে হচ্ছে টোকেনিজম হিসেবে ব্যবহার করা হচ্ছে। তাদের কোনো ধরনের আন্তরিকতা থাকে না সারা বছর, কিন্তু এখন এসে ডাকসুর ডামাডোলে সবাই এসে খুবই নারী বান্ধব সাজার চেষ্টা করছে। স্রোতের প্রতিকূলে লড়াইকারীদের বিশ্বাস একদিন পাল্টাবে এই পরিস্থিতি। বিশ্বাস করি যে যেহেতু আজকে আমি হেমা চাকমা আসতে পেরেছি, আগামীতে যারা যদি ডাকসুটা হয় এবং হওয়া উচিত, তাহলে এটা 3-4 গুণ বেড়ে আসবে। চাইবো যে প্রতি বছরই হচ্ছে কোনো নারী নেতৃত্ব আসুক এবং নারীদের ক্রীড়ার সাথে জিনিসটা ট্যাবু হয়ে না থাকুক। ডাকসু নির্বাচনে ভিপি পদে 5 জন, জিএস পদে 1 জন ও এজিএস পদে লড়ছেন 4 নারী প্রার্থী। 28টি পদের মধ্যে আন্তর্জাতিক ও ছাত্র পরিবহন পদে নেই কোনো নারী শিক্ষার্থী। জুম্মান সাদিক জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘ 32 বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হতে যাচ্ছে ছাত্র সংসদ নির্বাচন। বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা রাখলেও এবারের প্রার্থী তালিকায় এখানেও নারীদের উপস্থিতি কম। শিক্ষকরা বলছেন 2024 সালের 5 আগস্টের পর ক্যাম্পাসে নারীবান্ধব পরিবেশ তৈরি না হওয়ায় নেতৃত্বের সংকট দেখা দিয়েছে। মুজাফফর হোসেন জয়ের পাঠানো তথ্য ও মনির হোসেনের ছবিতে দেখব বিস্তারিত। ধর্ষণে অভিযুক্ত ছাত্রলীগ নেতা মানিকের বিরুদ্ধে আন্দোলন থেকে শুরু করে কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের আন্দোলন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সব আন্দোলনেই অগ্রণী ভূমিকা রেখেছেন নারী শিক্ষার্থীরা।
অথচ আসন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে নারী প্রার্থীর সংখ্যা মোট প্রার্থীর মাত্র 1/4। আশানুরূপ অংশগ্রহণ না থাকায় শিক্ষার্থীদের মধ্যেই তৈরি হয়েছে প্রশ্ন। নারী শিক্ষার্থীরা বলছেন সাইবার বুলিং সহ সারা দেশে নারী নির্যাতন ও ধর্ষণের ন্যায় বিচার না পাওয়ার ঘটনাগুলোর কারণে নেতৃত্বে যেতে পরিবার নিরুৎসাহিত করে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নারীরা সমস্ত কিছুতে অগ্রণী ভূমিকা পালন করেছে এবং গণ অভ্যুত্থানও সর্বশেষ আপনারা দেখেছেন সেটা। তো সেই নারীদের অংশগ্রহণ অনেকাংশেই কম। নারী বান্ধব সামাজিক এবং রাজনৈতিক অঙ্গনের ঘাটতির জন্যই আজকে নারী নেতৃত্বের এই রকম ঘাটতি বা সংকটাপন্ন অবস্থা। শিক্ষকরা বলছেন 2024 সালের 5 আগস্টের ঘটনার পর নারী বান্ধব পরিবেশ না থাকায় ক্যাম্পাসে নারী নেতৃত্ব সংকটে পড়েছে। শিক্ষার্থীদের পাশাপাশি নারী শিক্ষার্থীদেরও একই রকম অংশগ্রহণ থাকবে। দীর্ঘকাল ধরে যেহেতু জাকসু হচ্ছে না, এখানে আসলে কি ঘটবে সে বিষয়ে তাদের আশঙ্কা থাকতে পারে। জাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব বলছেন, বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের ক্ষমতায়নে বেশ কিছু পদ সৃষ্টি করা হয়েছে। ভবিষ্যতে তাদের অংশগ্রহণ আরও বাড়বে বলে আশা নির্বাচন কমিশনের। বিশ্ববিদ্যালয়ের পরিবার চায় নারীদের ক্ষমতায়ন। আমরা আশা করি যে এইবার প্রথমবারের মতোই নির্বাচন হচ্ছে, ভবিষ্যতে এই সংখ্যা আরও অনেক বৃদ্ধি পাবে। আগামী 11 সেপ্টেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ ও জাকসু নির্বাচনের ভোট গ্রহণ। 10ম আয়োজনে মোট 12,000 ভোটারের মধ্যে 49% নারী শিক্ষার্থী। সময় সংবাদ, সাভার। বার্থিং সুযোগ বাড়ানোর পাশাপাশি কন্টেইনার জট নিয়ন্ত্রণের মাধ্যমে বহির্নোঙরে জাহাজের অবস্থানের সময় 7 দিন থেকে 12 ঘন্টায় নামিয়ে এনেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। স্থগিত করা হয়েছে পেনাল রেন্ট। বহির্নোঙরে অলস বসে থাকা জাহাজগুলোকে গুনতে হচ্ছে না ড্যামারেজ। এতে দৈনিক 15 থেকে 20,000 মার্কিন ডলার বাঁচছে আমদানিকারকদের। সাক্ষাৎকার ক্যামেরায় কমলদের রিপোর্ট। বৃহস্পতিবার দুপুর 2:30 থেকে বিকেল 3টের মধ্যে মাত্র 8 ঘন্টায় চট্টগ্রাম বন্দরের সিসিটি এবং এনসিটিতে বার্থিং নিচ্ছে অন্তত 6টি জাহাজ। জিসিবিতেও একাধিক জাহাজ বেরার সুযোগ পেয়েছে। অথচ গত কয়েকদিন আগে এসব জাহাজকে বন্দরে বার্থিং পেতে বহির্নোঙরেই অপেক্ষা করতে হতো 7 থেকে 8 দিন। আমাদের এখান থেকে আমরা আসলে মেটিকুলাস প্ল্যানিং করেছি, জাহাজে ব্যবসায়ীরা অল্প সময়ের ভিতরে জাহাজগুলোকে এখানে মালামাল এনে বন্দর থেকে ডেলিভারি নিতে পারে। চট্টগ্রাম বন্দর এবং বহির্নোঙরে বর্তমানে 86টি জাহাজের অবস্থান রয়েছে। এর মধ্যে প্রধান জেটির 10টি সহ কন্টেইনারবাহী জাহাজ রয়েছে 16টি। বাংলাদেশের জন্য পণ্য নিয়ে আসা ফিডার এবং মাদার ভেসেলগুলোকে এখন আর অলস বহির্নোঙরে বসে থাকতে হচ্ছে না। বাংলাদেশ জলসীমায় প্রবেশের কয়েক ঘন্টার মধ্যে বার্থিং সুবিধা পাচ্ছে চট্টগ্রাম বন্দরে। শিপিং ব্যবসায়ীদের অভিযোগ, বর্তমানে জাহাজ জট পরিস্থিতির কিছুটা উন্নতি হলো, তার আগে বন্দরের প্রধান জেটিতে বার্থিং পেতে দেরি হয় কন্টেইনারবাহী জাহাজগুলোকে বহির্নোঙরেই অলস বসে থাকতে হয়েছে। আর তাতে জাহাজ বেঁধে 15,000 মার্কিন ডলার থেকে শুরু করে 20,000 মার্কিন ডলার পর্যন্ত ড্যামারেজ হয়। বিশেষ বিবেচনায় জরুরি সেবার পর্যায়ে নিয়ে যদি আমরা এটাকে মেনটেন করি, তাইলে কিন্তু এই কনজেশন হবে না, তাহলে আমাদের সেই ক্ষতিটাও আসবে না। এদিকে চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরের বিভিন্ন ইয়ার্ডে আটকে পড়া কন্টেনার বাইরের ইয়ার্ডগুলিতে পাঠিয়ে দেওয়ার পাশাপাশি ডেলিভারিতে গতি আনায় কন্টেনার জটও এখন নিয়ন্ত্রণে। বিভিন্ন আমদানিকারকদের রিকোয়েস্টে আমরা 1 মাসের জন্য যে 4 গুণ হারে আমরা পেনাল রেন্ট আরোপ করেছিলাম, সেটা আমরা 1 মাসের জন্য স্থগিত করেছি পরীক্ষামূলকভাবে। খাদ্যপণ্য, সিমেন্ট ক্লিংকার, লোহার স্ক্র্যাপ সহ বাল্ক পণ্যবাহী জাহাজগুলো বহির্নোঙরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে লাইটারের জাহাজে পণ্য খালাস করায় তেমন জটিলতা হয় না। কিন্তু কন্টেইনারবাহী জাহাজগুলোকে লোড আনলোডের জন্য বন্দরের জেটির প্রয়োজন হয়, জটের সৃষ্টি হয়। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। যশোরের দুঃখ ভবদহ, যার বেশিরভাগ এলাকা বছরের অধিকাংশ সময় পানিতে থই থই করে। এই এক কারণে মৌলিক চাহিদার প্রায় সব ক্ষেত্রেই দুর্ভোগ পোহাতে হয় এই অঞ্চলের লাখ লাখ মানুষকে। বর্ষা এলেই ভিটেমাটি ছেড়ে সড়কে আশ্রয় নিতে বাধ্য হয় মানুষ। বছরের পর বছর ধরে চলছে এই ভোগান্তি। যশোরের ভবদহ অঞ্চল ঘুরে এসে মোবারক, শুভ এবং সোহেল কুরাইশির ছবিতে আলামিন তুষারের রিপোর্ট।
ভবদহের মিজানুর দ্বাদশ শ্রেণী পড়ুয়া মেয়ে সুমাইয়াকে সঙ্গে নিয়ে অন্য সব দিনের মতো নৌকায় করে ঘর থেকে কাজের উদ্দেশ্যে বেরিয়েছেন তিনি। বাবাকে নামানোর পর এই নৌকাতেই পানি মারিয়ে বাড়ি ফিরবে সুমাইয়া। ভবদয় কলেজে পড়ি, তা প্রতিদিন আমার নৌকায় করে যাওয়া আসা করতে হয়। সকালবেলায় বই পড়া বাদ দিয়ে আমার পার করে দিতে হবে। ভবদহের মনিরামপুরের মিজানুরের মতো লাখো মানুষের নিত্যদিনের চিত্র এটি। এই পানি কখনো কমে না, এই পানি 12 মাস কাল যাবত এইভাবে থেকে যায়। উঠোন থেকে শুরু করে পানিতে তলিয়ে আছে সড়কও। এর মধ্য দিয়েই সাইকেল চালিয়ে শিক্ষা প্রতিষ্ঠান থেকে ফিরছে ফারজানা। কিন্তু বাড়িতে প্রবেশ করতে হবে বাঁশের সাঁকো দিয়ে। মায়ের সাহায্য ছাড়া যা মোটেই সম্ভব হয় না। চিকিৎসা, শিক্ষার মতো মৌলিক চাহিদার সবকিছুর জন্যই এসব এলাকার মানুষদের পানি পেরোনো ছাড়া উপায় নেই। স্কুল ব্যাগ শুদ্ধ আমি পানিতে করে গেছিলাম ইটি বেঁধে। স্কুল যাচ্ছি, আমার দাদা নৌকায় করে দিয়ে যায়। ডাক্তার সামনে আসতে পারে না, এইভাবে চলছে আর কি হাসপাতালটা। ডাক্তার রাস্তার পথে চিকিৎসা করতে হয়। আমি যেখানটায় দাঁড়িয়ে আছি সেখানেও পানি কিছুটা কম, তবে ভবদহের অঞ্চলের বিভিন্ন জায়গায় এর থেকেও অনেক বেশি পানি। এখানে কোম্পানি হবার কারণটা কি জানেন? কোম্পানি হওয়ার কারণটা সামনেই মূল সড়ক। যশোর জেলার দক্ষিণ পূর্ব অংশে অভয়নগর, মনিরামপুর, কেশবপুর, ডুমুরিয়া ও ফুলতলার কিছু অংশ নিয়ে গঠিত এসব এলাকায় যেন দুর্ভোগের শেষ নেই। গত বছর দান হয়নি, এবছরও দান হইলো না, তাহলে তারা কি খাবে? বাড়ির সব জল ঠল উঠে গেছে, পানি উঠে গেছে। উপর করে উঁচু করে কিছু দিয়ে ওই কিনা চুলার পরে তাই রান্না করতে। ওই জাতি কবে যাবে তার কোনো নিশ্চয়তা নেই। একসময়ে বিশাল নদী এখন যেন কেবলই আক্ষেপ আর দুর্ভোগের নাম। প্রতি বর্ষায় পানিতে টইটুম্বুর হওয়া নদী আর খাল গরমের আগে শুকোয় না। তাই তো আব্দুল হালিমের বসবাস সড়কে। আগস্টের শেষেও কেশবপুরের অন্তত 350 পরিবার ঘর বেঁধেছেন যশোর সাতক্ষীরা মহাসড়কে। এই পাশে প্রত্যেকের বাড়ি পানি। প্রতি বছর 4 মাস এই রোডের পারে থাকি, এখনো হাঁটু পানি আর রাস্তায় মাজা। গতবার গাড়ি উঠে দিয়েছিল টঙ্গের পারে। 6 মাস যদি পাতা ঘাটে থাকতে বাসা কাছা কিভাবে নিয়ে রাখবো? এদিকে যশোরের পানি উন্নয়ন বোর্ড বলছে 60-এর দশকে নির্মিত জলকপাটগুলোর জীবনকাল অনেক আগেই শেষ হয়েছে। ঝুঁকি সত্ত্বেও সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় ধীরে ধীরে খুলে দেওয়া হচ্ছে গেটগুলো। 50 বছর যদিও লাইফ টাইম ধরি, লাইফ টাইম কিন্তু চলে গেছে। তারপরেও মানুষের চাহিদাকে আমি শ্রদ্ধা করে আমি কিন্তু ইতিমধ্যে 6টা গেট খুলে দিছি। একসাথে খুলতে পারতেছি না, কারণ স্ট্রাকচারটা নিতে পারবে কিনা এই একটা ভয়। এই জন্য ধাপে ধাপে করে আমি সেটাও খুলে দিছি। ভুক্তভোগী মানুষ তারা কি বলতেছে সেইটার সাথে কারিগরি যে বিষয়টা আছে, এই দুইটা সমন্বয় করে আমরা স্থায়ী জলাবদ্ধতা নিরসনে আগাচ্ছি। জলাবদ্ধতা সমস্যার সমাধানে পানি উন্নয়ন বোর্ড 1961 সালে 5টি স্থানে 44টি স্লুইস গেট স্থাপন করে। বর্তমানে 18টি পলিজমে বন্ধ। এতেই মুক্তেশ্বরী, শ্রীহরি ও টেকা নদী নাব্যতা হারিয়ে ফেলছে বলে মনে করেন অনেকেই। আল আমিন তুষার, সময় সংবাদ, যশোর। এদিকে খুলনার ডুমুরিয়ার বিল ডাকাতিয়া জলাবদ্ধতায় বহু গ্রাম পানিবন্দী, হাজারো মানুষ। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী তানজিব আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। ভবদহ অঞ্চলের যে জলাবদ্ধতা সেটি আসলে তীব্র আকার ধারণ করেছে বলতে হবে। অর্থাৎ যশোর খুলনার যে বিস্তীর্ণ এলাকা, এটি দীর্ঘমেয়াদে পানির নিচেই প্লাবিত থাকছে। আমরা খুলনার যে ডুমুরিয়া এলাকায় রয়েছি, এখন রংপুর নামক একটি ইউনিয়ন। এই এলাকার অন্তত 5 থেকে 7 হাজার মানুষ তারা পানিবন্দী দীর্ঘদিন যাবত। অর্থাৎ বছরের পর বছর যে মানুষের দুর্ভোগ, এই দুর্ভোগের নিরসন হচ্ছে না। এর কারণ হিসেবে তারা আসলে বলছেন যে ভবদহ অঞ্চলের যে এলাকা সেইগুলো আসলে এখন একটা বেসিনের মতো হয়ে গেছে। অর্থাৎ চারপাশে সব নদী উঁচু হয়ে যাওয়ার ফলে সাধারণ যে মানুষ তারা যে এলাকাগুলোতে থাকছেন সেই এলাকায় পানি কোনোভাবেই আর নামতে পারছে না। এর ফলে যে প্রায় 4 দশকের বেশি সময় এই ধরনের ভোগান্তি এটা দিন দিন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। বারবার হাজার কোটি টাকার প্রকল্প নেওয়া হলেও এই অঞ্চলের মানুষের যে দীর্ঘমেয়াদী জলাবদ্ধতার সমস্যা সেটি নিরসন হয়নি। সাময়িকভাবে কোনো সময় স্লুইস গেটগুলো থেকে যে পানি ছেড়ে দেওয়া হয় সেটা আসলে প্রয়োজনের তুলনায় এতটাই অপ্রতুল, এই অঞ্চলগুলো থেকে পানি নামতে পারে না। অর্থাৎ এর ফলে কৃষিকাজ সহ মৎস্য উৎপাদন সব কাজে ব্যাপকভাবে জীবিকার উপর প্রভাব পড়েছে। সাধারণ মানুষের লাখ লাখ মানুষের
মানুষের বলতে হবে, অর্থাৎ খুব যশোরের যে অভয়নগর, যশোর সদর, মনিরামপুর উপজেলা, খুলনার ফুলতলা রয়েছে, ডুমুরিয়া উপজেলা রয়েছে, এই উপজেলার সব মানুষরা রয়েছেন কৃষিকাজে জড়িত ছিলেন। তারা আসলে একটি সময় এসে মাছ চাষের দিকে ঝুঁকেন এবং ঘের করা শুরু করেন। সময়ের সাথে সাথে আসলে সেই ঘেরগুলো পানিতে প্লাবিত অবস্থায় থাকা শুরু হয় এবং একটা সময় আসলে তীব্র সংকট শুরু হয় জীবিকার। অনেক মানুষ এখান থেকে চলে গেছেন। আমরা ডুমুরিয়া, ফুলতলা বিভিন্ন যে উপজেলার ঘুরে, গ্রাম ঘুরে মানুষের সাথে কথা বলে দেখেছি, তারা আসলে এতটাই হতাশ হয়ে পড়েছেন, এতটাই অসহায়তার মধ্যে রয়েছেন, তারা কথাও বলতে চান না অনেক সময় যে আসলে কত দিন গেলে, কত বছর গেলে, কত যুগ গেলে তাদের এই সংকট থেকে তারা মুক্তি পাবেন। এবং এর ফলে তারা আসলে বলছেন, আমরা এখন যে জায়গাটিতে রয়েছি এখানে যে যতটুকু পানি দেখা যাচ্ছে এটি সবচেয়ে কম বলতে হবে, অর্থাৎ এই যে পানি এটি হাঁটুর নিচে, এটি সবচেয়ে এই পানি যদি হাঁটু সমান থাকে সেটিকে তারা স্বস্তি হিসেবে দেখছেন। অর্থাৎ বলছেন সাধারণত পানি কোমর সমান উপরে থাকে এবং বুক সমান জায়গা পাড়ি দিয়ে তাদেরকে নিজ ঘরে যেতে হয়, অর্থাৎ সেক্ষেত্রে গবাদি পালন থেকে রান্না বান্না, খাওয়া দাওয়া সবকিছুতে চরম ভোগান্তিতে রয়েছেন এই যে ভোবদা অঞ্চলের কয়েক লাখ মানুষ। এবং এর দিন দিন আসলে সংকট প্রকট হচ্ছে। যেসব প্রকল্প নেওয়া হয় সেটি আসলে স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদী প্রকল্পের মাধ্যমে তাদের সংকট নিরসন হবে বলেই তারা প্রত্যাশার কথা জানিয়েছেন। তো খুলনার ডুমুরিয়া থেকে জলাবদ্ধ অঞ্চলের মানুষের যে খবর আমার কাছে ছিল সর্বশেষ। ডুমুরিয়া অঞ্চলে জলাবদ্ধতার খবর নিয়ে আমরা সরাসরি ছিলাম খুলনায়। সাকিব আল হাসানকে জাতীয় দলে ফেরাতে আন্তরিকতা দেখায়নি ক্রিকেট বোর্ড, অথচ 2027 ওয়ানডে বিশ্বকাপে খেলার সামর্থ্য আছে সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডারের মন্তব্য করেছেন ইমরুল কায়েস। এদিকে অস্ট্রেলিয়ায় নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন ইমরুল। ওয়াটসনের সঙ্গে একাডেমির কাজ এগিয়ে নিতে ওশিনিয়ার দেশটিতে গেছেন তিনি। সেখানে স্কিলের উন্নতির লক্ষ্যে কাজ করা মুমিনুল সাদমানকে প্রশংসায় ভাসিয়েছেন ইমরুল। তিনি এখন পুরো দস্তুর ব্যবসায়ী, তবে সেটা ক্রিকেটকে পুঁজি করেই। শেন ওয়াটসনের সঙ্গে একাডেমির কাজ শুরু করতে অস্ট্রেলিয়ায় গেলেন ইমরুল কায়েস। আমি একটা ক্লাবের সাথে ইনক্লুডেড হচ্ছি, ওখানে তাদের প্র্যাকটিস ফ্যাসিলিটিসগুলো আমি ইউজ করব। বাংলাদেশের প্লেয়াররা যদি প্র্যাকটিস করতে চায় ইন্ডিভিজুয়ালি, আমি তাদেরকে হেল্পটা করতে পারবো, আমি বিশ্বাস। সেপ্টেম্বর 7 তারিখ থেকে একটা সেশন দেব। নিজ উদ্যোগে অস্ট্রেলিয়ার একাডেমিতে কাজ করছেন মুমিনুল হক ও সাদমান ইসলাম। টাইগারদের 2 টেস্ট ব্যাটারকে সুযোগ করে দিয়েছেন সাবেক কোচ চান্ডিকা হাথুরু সিংহে। ম্যাথিউ হেইডেনের সঙ্গেও বিশেষ সেশনের কথা রয়েছে। মুমিনুল সাদমানদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ভিনদেশে একাডেমি নিয়ে কাজ করা ইমরুল। দেশ থেকে তাদের নিজের উদ্যোগে যে অস্ট্রেলিয়াতে প্র্যাকটিস করতেছে, এটা অনেক বড় একটা সাহসের ব্যাপার। কোয়াব বা বিসিবি নির্বাচনে আগ্রহ নেই। আগামী জানুয়ারি পর্যন্ত থাকবেন বিদেশ বিভূঁইয়েই। দীর্ঘ সময় বাংলাদেশের বাইরে থাকতে হচ্ছে ইমরুল কায়েসের বন্ধু সাকিব আল হাসানকেও। পিএসএল, সিপিএল, ম্যাক্স 60 ফরেন ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে দেখা গেলেও তার আন্তর্জাতিক ক্যারিয়ার অনিশ্চয়তার মুখে। সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারের এমন পরিণতি কষ্ট দেয় ইমরুলকে। যদি উদ্যোগ নেওয়া হতো তাহলে আমার মনে হয় যে সাকিব একজন ব্যক্তি যে বাংলাদেশে যে ক্রিকেট খেলবে। আমরা সবাই দেখেছি সাকিব কতদিন রাজনীতি করেছে, কি রাজনীতি করেছে। সাকিব আল হাসানের সে অ্যাবিলিটি আছে যে এখনো কামব্যাক করা এবং ন্যাশনাল টিমকে দেওয়া। আমি মনে করি চাইলে এখনো 2টা বছর খেলতে পারে, ও যদি মনে করে 27 ওয়ার্ল্ড কাপও খেলতে পারে। জাতীয় দলে সাকিব খেলবেন কি খেলবেন না সেটা নিশ্চিত নয়, তবে শিগগিরই মিরাজ কায়েসের কোম্পানি এমকেএস এর ব্যাট দিয়ে খেলবেন মিস্টার 75। এটা নেক্সট অক্টোবর থেকে ওর আমাদের সাথে কন্ট্যাক্ট হবে, পুমার সাথে ওর কন্ট্যাক্ট শেষ। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। নির্বাচন বিরোধীদের অস্তিত্ব থাকবে না, রোড ম্যাপকে স্বাগত জানিয়ে বিএনপির হুঁশিয়ারি। সংস্কার ও সনদের ফয়সালার আগেই প্রকাশ করায় খুশি নয় জামাত এনসিপি। ডাকসুতে অর্ধেক ভোটার নারী হলেও প্রার্থী খুবই কম। সাইবার বুলিং ও হেনস্থার ভয়ে নির্বাচনে লড়তে অনাগ্রহ। নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত হলে পরিস্থিতি পাল্টানোর আশা। এবং চট্টগ্রাম বন্দরের কন্টেইনার জট নিয়ন্ত্রণে। বহির্নোঙরে জাহাজের অবস্থান 7 দিন থেকে কমে 12 ঘন্টা। দৈনিক $15,000 থেকে $20,000 ড্যামারেজ বাড়ছে আমদানিকারকদের। এই ছিল আমার কাছে থাকা সময় সংবাদের সঙ্গী থাকুন সময়।